বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এর কিছু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হেডের আন্ডারে মেটা একটি ট্যাগ। এই ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে এই অংশটুকু কাটসেট। মেটার এই HTTP এই অংশটুকু হচ্ছে এটার অ্যাট্রিবিউট। আবার আমরা দেখতে পাচ্ছি মেটার আরেকটি অ্যাট্রিবিউট আছে এখানে নেম ভিউপোর্ট, এই অংশটুকু হচ্ছে মেটার আরেকটি অ্যাট্রিবিউট। এরপর লিঙ্কের অ্যাট্রিবিউট হচ্ছে এই অংশটুকু। তো এভাবে করে স্ক্রিপ্টের অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি এবং HTML এর অ্যাট্রিবিউট হচ্ছে এতটুকু। তো এভাবে করে আমরা কোডের মধ্যে বিভিন্ন ট্যাগের অ্যাট্রিবিউট দেখতে পাবো। এই অ্যাট্রিবিউটের কাজ কি, এই অ্যাট্রিবিউট দ্বারা মূলত কি করা হয়। এর আগের ক্লাসে আমরা অ্যাট্রিবিউট নিয়ে কাজ করেছি, কিন্তু আমি ওই সময় অ্যাট্রিবিউট সম্পর্কে ডিটেলস বিস্তারিত বলিনি। এখন অ্যাট্রিবিউটগুলোর ব্যাখ্যা দিচ্ছি। এই অ্যাট্রিবিউটগুলো মূলত HTML এর পাওয়ার বৃদ্ধি করে। বিজ্ঞাপনের পরে আমরা আবার ফিরে আসছি। পাওয়ার কিং আইপিএস দিচ্ছে ব্যাটারি এবং আইপিএস মেশিনের উপর কমপ্লিট 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সেই সঙ্গে আইপিএস এর মেইন মূল ট্রান্সফারের উপর থাকছে 12 বছরের স্পেশাল ওয়ারেন্টি। আর নয় অন্ধকার, আলো আসবেই। যেমন আমি এখানে কিছু প্যারাগ্রাফ টেক্সট নিচ্ছি। এবার এখানে কিছু লেখা এসেছে। এই লেখাগুলোকে যদি আমি ফন্ট বড় করতে চাই বা কালার পরিবর্তন করতে চাই বা কোনো এখানে ডিজাইন সংযোজন বিয়োজন করতে চাই, তাহলে আমাকে পি ট্যাগে কিছু অ্যাট্রিবিউট যোগ করতে হবে। আমি এটার ফন্ট পরিবর্তন করার জন্য, এই লেখাগুলোর ফন্ট পরিবর্তন করার জন্য আমি পি এর অ্যাট্রিবিউট যোগ করছি। স্টাইল, ফন্ট সাইজ, পিক্সেল। এই ফন্টগুলোর সাইজ এখন 30 পিক্সেল হয়ে গেছে। তো আমি পি এর এই প্যারাগ্রাফ ট্যাগে অ্যাট্রিবিউট সংযোজনের মাধ্যমে কিন্তু এই ফন্ট মডিফাই করতে পেরেছি। এবার আসুন আমরা এতে আর কিছু কালার সংযোজন করি। সেমিকোলন দিয়ে দিলাম কালার। যে রংটা পছন্দ হয়, সাপোজ আমি নীল সিলেক্ট করে দিচ্ছি। দেখুন লেখাগুলো কিন্তু নীল হয়ে গেছে। চাইলে আপনি কালার পুনরায় পরিবর্তন করতে পারেন। আপনি যদি রেড দিয়ে দেন, দেখুন লেখাগুলো কিন্তু লাল হয়ে গেছে। তো এইভাবে করে HTML এর একটি ট্যাগ হচ্ছে পি। সেই পি ট্যাগে আমি অ্যাট্রিবিউট সংযোজন করে লেখার কালার এবং ফন্ট পরিবর্তন করতে পেরেছি। তো আরও একটি ট্যাগ নিয়ে আমি দেখাচ্ছি। যেমন ইমেজ হচ্ছে HTML এর একটি ট্যাগ। এখানে ALT ট্যাগ সংযোজন করে আমি লিখে দিচ্ছি এখানে লোগো। ALT অ্যাট্রিবিউট যোগ করে আমি যে লোগো লিখে দিলাম, এটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে ইমেজ ব্যবহার করব, তখন অনেক সময় দেখা যাচ্ছে যে নেট স্পিড স্লো হওয়ার কারণে ইমেজগুলো লোড হয় না। এই লোড না হলে তখন এই ইমেজের রিপ্লেসমেন্টে এই লোগো লেখাটা দেখা যাবে, যদি এটা লোগো সংক্রান্ত ইমেজ থেকে থাকে। অথবা অনেক সময় দেখা যায় অ্যাবাউট আস থাকতে পারে, যে অ্যাবাউট আস সংক্রান্ত ইমেজ, তাহলে আমরা এখানে অ্যাবাউট আস লিখে দিব। ALT দেওয়ার মাধ্যমে আমরা ভিজিটরকে বোঝাতে পারবো যে ইমেজের রিপ্লেসমেন্টে লেখা দেখে বুঝতে পারবে যে এখানে কি রিলেটেড ইমেজ ছিল। এখন আমি এখানে একটা ইমেজ কল করি। আমি এখানে দিলাম লোগো .jpg, অথবা আমি ব্রাউজে গিয়ে আমি লোগোটা সিলেক্ট করতে পারি। যেখানে আমার এই HTML এর ফাইলটি আছে সেখানে ব্রাউজে চাপলে ওখানে চলে যাবে। আমি ব্রাউজে চাপলাম, দেখুন এখানে লোগো .jpg নামে একটা ইমেজ আছে। আমি রিনেম করে দিচ্ছি। এখানে ছবিটা সিলেক্ট করছি ডবল ক্লিক করে, বা এটাতে সিলেক্ট করে এখানে ওকে চাপতে পারি। লেখাটি সরাসরি চলে এসেছে। তো এখানে মূলত এই ইমেজ ট্যাগটির মাধ্যমে যে ফোল্ডারটি আছে, যে ফোল্ডারে আমাদের সোর্স কোডগুলো,
সেখানে logo.jpg নামে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে কল করলাম। এবার দেখুন আমরা ইমেজটা দেখতে পাচ্ছি এখানে এই src এই অংশটুকু দ্বারা ইমেজটা কল করেছি, আর alt দ্বারা হচ্ছে এই ইমেজের রিপ্লেসমেন্টে আমরা লেখাটি পাবো। সো আমরা এখন ব্রাউজারে প্রিভিউ করি। ইয়েস, আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি ইমেজটি এখানে কল হয়েছে। এখন দেখুন আমি যদি এমন হয় যে এই জেপিজিটা লোড হয়নি, তখন আমি এখানে কি দেখতে পাবো? আমি ছবিটা কেটে দিচ্ছি। ওকে, দেখুন আমি ইমেজটা কেটে দেওয়ার পর এখানে শুধু লোগো লেখা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে যে একটা ইমেজ ছিল সেই ইমেজটি কোনো কারণে লোড হয়নি বা সার্ভারে ছিল না, তার রিপ্লেসমেন্টে আমি এখানে লোগো লেখা দেখতে পাচ্ছি। তো আমরা src এবং alt এই দুটি অ্যাট্রিবিউট অ্যাড করে ইমেজ ট্যাগের আন্ডারে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, এটা আমরা দেখলাম। আমরা এরপরে দেখেছি p ট্যাগে কিভাবে অ্যাট্রিবিউট যোগ করতে হয়। তো এভাবে প্রতিটি ট্যাগে আমরা অ্যাট্রিবিউট যোগ করতে পারি। এই অ্যাট্রিবিউট যোগ করার মধ্য দিয়ে আমরা তথ্য উপস্থাপন করা, বিভিন্ন অ্যানিমেশন করা, ফন্ট কালার পরিবর্তন করা ইত্যাদি কাজগুলো আমরা করতে পারি। আরেকটি তথ্য শেয়ার করি, আমরা যে ইমেজের ক্ষেত্রে alt অ্যাট্রিবিউটসটা ব্যবহার করেছি, এর মাধ্যমে টোটাল কোডটি হচ্ছে এসইও ফ্রেন্ডলি হয়। অর্থাৎ আমাদের পেজে যখন দেয়া থাকবে যে এটা লোগো রিলেটেড ইমেজ, তখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এটা র্যাঙ্কিংয়ে উপরে থাকবে। সার্চ ইঞ্জিন তখন বুঝতে পারবে এটা লোগো রিলেটেড ইমেজ ছিল। তো এই জন্য আমরা যে কোনো ইমেজ যখন কল করব তখন alt দিয়ে সেই ইমেজটা কী পারপাসে, লোগো বা অ্যাবাউট আস বা যে কোনো পারপাস হোক, বা নিউজের হেডলাইন হতে পারে, হেডলাইনের ছোট্ট একটি অংশ হতে পারে, আমরা এটা এখানে সংযোজন করে দেব। এতে আমাদের কোডটুকি এসইও ফ্রেন্ডলি হবে। তো আসলে যে কোনো ওয়েব পেজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোডগুলো যেন এসইও ফ্রেন্ডলি হয়। তাহলে দেখা যাবে যে সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটি র্যাঙ্কিংয়ে সবার আগে চলে আসবে। প্রতিবারই কোড করার ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য রাখবো যে আমাদের কোডগুলো যেন এসইও ফ্রেন্ডলি হয়। এখন আমরা চাইলে এই ইমেজটুকু আমরা বড় ছোট করতে পারি। আমরা উইডথ অ্যাড করলাম, এখানে দিলাম হচ্ছে 200 পিক্সেল অথবা 300 পিক্সেল, এবং হাইট দিলাম হচ্ছে 150 পিক্সেল। তা আমরা যখন সিএসএস এর মধ্যে হাইট উইডথ ডিক্লেয়ার করব, সেখানে পিক্সেলটা মেনশন করতে হয়, কিন্তু যখন আমরা HTML ট্যাগের মধ্যে হাইট উইডথটা ডিক্লেয়ার করব, এক্ষেত্রে আমাদের পিক্সেল মেনশন করতে হবে না। তো আমরা দেখি আমরা যে নির্ধারিত সাইজ এখানে মেনশন করেছি সেই অনুযায়ী আমাদের ইমেজটি পরিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ইমেজটি এরকম পরিবর্তন হয়েছে। তো আমরা চাইলে এখানে একটু মডিফাই করতে পারি, হাইটটুকু একটু কমিয়ে দিতে পারি। ওকে, এই পর্যায়ে আমরা লিঙ্কের জন্য একটি HTML ট্যাগ ব্যবহার করি। এটার জন্য ব্যবহার করতে হবে মাঝখানে লিখে দিচ্ছি গুগল। তো আমরা যদি এখন এটাকে ব্রাউজ করার চেষ্টা করি, আমরা ব্রাউজ করতে পারবো না, কারণ গুগল লেখা হয়েছে কিন্তু এখানে লিঙ্ক অ্যাড করা হয় নাই। এই লিঙ্ক সংযোজন করার জন্য আমাকে এই ট্যাগের সাথে অ্যাট্রিবিউট যোগ করতে হবে, সেটা হচ্ছে href। আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি https clone www.google.com। এখন দেখুন এখানে কিন্তু এখানে একটা ব্রেক দিয়ে দিই। এর আগে আমরা ব্রেকের কোড সম্পর্কে জেনেছি। গুগলটা উপরে চলে এসেছে। এখন যদি আমরা এখানে ব্রাউজ করি, দেখব যে আমরা এই লিঙ্কটি নির্ধারিত পেজে চলে গেছে। দেখুন আমরা ক্লিক করলাম, গুগলে চলে এসেছে। সো এইভাবে করে আমরা HTML এর ট্যাগ ব্যবহার করে
সেই ট্যাগে অ্যাট্রিবিউট সংযোজন করে আমরা আমাদের পারপাসগুলো সার্ভ করতে পারি। তো এই পর্যায়ে আশা করি আমি আপনাদেরকে অ্যাট্রিবিউট সম্পর্কে একটি আইডিয়া দিতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তো এর পরবর্তীতে আমরা HTML এর কোন কোন ট্যাগে কী কী অ্যাট্রিবিউট সংযোজন করতে হয় এই সম্পর্কে যখন আমরা কোনো প্রজেক্ট দ্বারা করাবো তখন বিস্তারিত আরও আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা বডি ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট যোগ করছি। স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হালকা অ্যাশ অথবা এই নীল কালারটা দিয়ে দিচ্ছি। দেখুন টোটাল ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা চাইলে এখানে সরাসরি কালারের নামও লিখে দিতে পারি, যেমন দিলাম রেড, তাতেও কাজ হবে। টোটাল সাইটের ব্যাকগ্রাউন্ড লাল হয়েছে। আর চাইলে আমরা এখানে কোড টাইপ করে দিতে পারি, যদি যে কালারটি আমরা দিতে চাই সে কালারের কোড যদি আমাদের মনে থাকে তাহলে আমরা কোড টাইপ করে দিতে পারি। যেমন আমি যদি হ্যাশ দিয়ে 6টা 0 দেই, দেখুন এটার জন্য টোটাল সাইটের ব্যাকগ্রাউন্ড কিন্তু কালো হয়ে গেছে। তো এইভাবে করে বডি ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট যোগ করে আমরা সাইটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। আমরা যদি ফন্টের স্টাইল পরিবর্তন করতে চাই তাহলে এখানে লিখতে হবে ফন্ট ফ্যামিলি। এখানে আমাদের কম্পিউটারে যেসব ফন্টগুলো আছে ওগুলো দেখাচ্ছে। যদি আমরা কোনো ভিন্ন ফন্ট ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে কম্পিউটারে আগে সেই ফন্টগুলোকে ইনস্টল করে নিতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করলাম, ডবল ক্লিক করলাম, এই ফন্টটি চলে এসেছে। আমরা যদি স্প্লিট দিয়ে দেখি ফন্টগুলোর স্টাইল পরিবর্তন হয়ে গেছে। এখন এই ফন্টগুলোকে যদি আমি চাই যে যদি অ্যালাইনমেন্ট আমি এটা ঠিক করে দিতে চাই বা নির্ধারণ করে দিতে চাই তাহলে এটার জন্য অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হবে টেক্সট অ্যালাইন। যদি রাইট সাইড অ্যালাইন দিতে চাই, দেখুন আমরা টেক্সটগুলো রাইট অ্যালাইনমেন্টে চলে গেছে। এটাকে যদি আমরা রাইটে না দিয়ে জাস্টিফাইড করতে চাই, দেখুন জাস্টিফাই হয়ে গেছে। সাধারণত লেখাগুলো জাস্টিফাই হলে দেখতে ভালো লাগে, ডানে বামে সমান পরিমাণ টেক্সট থাকে, কোথাও ফাঁকা থাকে না। বিভিন্ন পত্রিকায় দেখা যায় যে এটা লেফটে থাকে অথবা অনেক ডিজাইনের সৌন্দর্যের কারণে এটা সেন্টার দেয়া থাকতে পারে, তখন এটা সেন্টারে চলে আসে। লেখাগুলো ডানে বামে ফাঁকা থাকে এবং লেখাগুলো সেন্টারে চলে আসে। ফন্টের সাইজটা একটু ছোট করে নেই, বড় দেখাচ্ছে বেশি, আমি 15 করে দিচ্ছি, ছোট হয়ে আসছে। এই লেখাগুলোর মধ্যে আমরা এখন বিভিন্ন স্টাইল প্রয়োগ করব, বিভিন্ন ট্যাগ প্রয়োগ করে দেখাবো যে এটা কীভাবে মডিফাই করা যায়। এর আগে আমরা বোল্ড ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, তো এবার আলোচনা করার উদ্দেশ্যটা ভিন্ন। আমি যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই তাহলে বি ট্যাগটি ব্যবহার করতে হবে। এরপর যতটুকু অংশ আমরা বোল্ড করতে চাই অতটুকুর মধ্যে আমরা বি ট্যাগটি দিয়ে দেব। সাপোজ আমি এতটুকু অংশ নিলাম, এখানে বি এর ক্লোজ ট্যাগটি দিয়ে দিলাম। দেখুন অতটুকু অংশ কিন্তু বোল্ড হয়ে গেছে। পাশাপাশি আমরা এই বোল্ড করার কাজটুকু আমরা স্ট্রং ট্যাগ দিয়ে করতে পারি। আমি স্ট্রং ট্যাগটি লিখছি। যেতটুকু টেক্সট আমি স্ট্রং করব বা বোল্ড করে দেখাতে চাই অতটুকুর মধ্যে সিলেক্ট করে আমি কোডটুকু পেস্ট করলাম। দেখুন বোল্ড এবং স্ট্রং এর মধ্যে কোনো পার্থক্য করা যাচ্ছে না। যদি কোনো টেক্সট বোল্ড করার প্রয়োজন হয় তাহলে এই দুটো ট্যাগের যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে, তবে এখানে আমরা স্ট্রং ট্যাগটি ব্যবহার করার জন্য পরামর্শ দিব শিক্ষার্থী বন্ধুদেরকে, কারণ স্ট্রং ট্যাগটি এসইও কভারেজ পায় বেশি। অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকেরই ওয়েবসাইট ডেভেলপ করার পর তাদের সাইটটিকে গুগলের র্যাঙ্কিংয়ে সবার আগে নিয়ে আসতে চায়। তো এই ক্ষেত্রে যাতে কোডগুলো এসইও ফ্রেন্ডলি হয় সে ব্যাপারে আমাদের নজর দেওয়া দরকার।
সুতরাং আমরা যেহেতু এসইও ফ্রেন্ডলি কোড লিখতে চাই, তাহলে বোল্ড করার জন্য আমরা যে সব ট্যাগ ব্যবহার করব তার মধ্যে থেকে আমরা স্ট্রং ট্যাগটি বেছে নেব। এরপর কোনো লেখাকে যদি আমরা ইটালিক করতে চাই, তাহলে আই ট্যাগটি নিতে হবে। আমরা আই এর ইন ট্যাগটি কেটে যতটুকু ইটালিক করতে চাই অতটুকুর মধ্যে পেস্ট করে দিচ্ছি। যে দেখুন এতটুকু লেখা কিন্তু ইটালিক হয়ে গেছে। এরপরে আছে এইচআর ট্যাগটি। এইচআর ট্যাগটি এর আগে আমরা আলোচনা করেছিলাম একটি রেখা হয়ে যায়, তবে এটা মনে রাখতে হবে এইচআর ট্যাগটি যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে দুটো প্যারাগ্রাফের মাঝখানে এই এইচআর ট্যাগটি ব্যবহার করতে হয়। অর্থাৎ প্যারাগ্রাফের মাঝে কখনো এইচআরটি ব্যবহার করতে হয় না, অর্থাৎ প্যারাগ্রাফের মধ্যে কখনো আমরা এইচআরটি ইউজ করব না। যেমন এখন আমরা পি ট্যাগটি শেষ হয়ে গেছে, এখানে আমরা এইচআর ট্যাগটি ব্যবহার করতে পারি। দেখুন দুটো প্যারাগ্রাফের মাঝে একটি রেখা হয়ে গেছে। এই রেখাটি আমরা একমাত্র দুটো প্যারাগ্রাফের মাঝখানে করব এবং এইচআর ট্যাগটি কখনোই আমরা কোনো প্যারাগ্রাফের মধ্যে দিব না, এটা মনে রাখতে হবে। এরপর আছে ইনসার্টেড টেক্সট। ইনসার্টেড টেক্সটের জন্য আমাদের লিখতে হবে আইএনএস। এরপর আর ইন ট্যাগটি লিখে দিচ্ছি /INS। এটি কেটে যতটুকু আমরা ইনসার্টেড টেক্সট করতে চাই ততটুকুর মধ্যে আমরা এটা বসিয়ে দিই। দেখুন এটা আন্ডারলাইন হয়ে গেছে। মূলত ইনসার্টেড টেক্সট এবং ইউ দিয়ে আমরা একই কাজ করতে পারি, দুটোতেই আন্ডারলাইন হয়ে যায়। তবে আমরা শিখে রাখলাম যে INS এই ট্যাগটি দিয়ে ইনসার্টেড টেক্সট বা আন্ডারলাইনের কাজটি করা যায়। এরপর আমরা দেখব যে আমরা স্কুল জীবনে দেখে এসেছি a+b² = a² + 2ab + b²। এই সূত্রগুলো আমরা HTML দিয়ে কিভাবে লিখব। এতক্ষণ আমরা জেনেছি কিভাবে প্লেন টেক্সটকে বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, আন্ডারলাইন করতে হয় ইত্যাদি আমরা শিখেছি, কিভাবে ফন্ট বড় ছোট করতে হয়। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে a+b² = a² + 2ab + b² এই লেখাটুকু HTML এর ট্যাগ দিয়ে কিভাবে লিখতে হয়। তো আমরা শুরুতেই প্যারাগ্রাফের মধ্যেই শেষ দিকে আমরা এটা লিখছি। এটার জন্য ফার্স্ট আমাদেরকে ব্র্যাকেট ব্যবহার করে লিখতে হবে a+b² এখন হোল স্কয়ার দিতে হলে আমাদেরকে কি লিখতে হবে, আমাদেরকে এক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। তো সুপারস্ক্রিপ্টের ট্যাগ আমরা লিখছি SUP তারপর হচ্ছে *2। এবার সুপারস্ক্রিপ্ট শেষ করি /SUP। ওকে, দেখি তো কেমন আউটপুট আসে। জি আমরা দেখতে পাচ্ছি a+b² এর সুপারস্ক্রিপ্ট যে আমরা দিয়েছি সেটা কাজ করছে। দেখুন a+b² হয়ে গেছে। এখন আমরা টোটাল সূত্রটা এখানে লিখি। এরপর আছে a+b² = a², আবার a দিব ইকুয়াল টু দিয়ে a²। এক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট দিতে হবে SUP2 /SUP। ইকুয়াল টু a² হয়ে গেছে। এবার 2ab প্লাস 2ab প্লাস b² প্লাস b, আবার সুপারস্ক্রিপ্ট লিখছি SUP2 and closing tag /SUP। নাইস। a+b² = a² প্লাস 2ab প্লাস b²। তো এভাবে করে আমরা HTML ট্যাগের মাধ্যমে a+b² বা এই সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। এখন যদি এমন হতো যে b² না হয়ে b2 হতো তাহলে আমরা কি দিতাম? আমরা b2 এর জন্য লিখব সাবস্ক্রিপ্ট, এর জন্য SCPU না দিয়ে SUB দিতাম। SUP এর বদলে আমরা SUB দিচ্ছি। দেখুন কি হয় তাহলে, দেখুন চলে আসছে b2। অর্থাৎ আমরা যদি এই পাওয়ারটুকু নিচে দিতে চাই তাহলে সাবস্ক্রিপ্টের কোড লিখতে হবে, আর যদি উপরে পাওয়ার দিতে চাই তাহলে সুপারস্ক্রিপ্টের
কোড লিখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টসে লিখে দিবেন, আমি চেষ্টা করব সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই এই কোডগুলো লিখে লিখে একটু প্র্যাকটিস করবেন, কারণ না লিখে প্র্যাকটিস করলে মনে থাকবে না। এই প্রজেক্টের শেষে আমরা ছোট একটা প্রজেক্ট করব HTML এর কোড দিয়ে, সাথে CSS ব্যবহার করব। পূর্ণাঙ্গ প্রজেক্ট দাঁড় করানোর আগে CSS এরও আমরা কিছু পর্ব আলোচনা করব। তো এই পর্যায়ে সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।